পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ এই ভ্রমণ কাহিনীটির দ্বিতীয় পর্ব। পাঠান অত্যন্ত অলস এবং আড্ডাবাজ, কিন্তু আরাম প্রয়াসী নয়, এবং যেটুকু সামান্য তার বিলাস, তার খরচাও ভয়ঙ্কর বেশি কিছু নয়। দেশ ভ্রমণকারী গুণীদের মুখে শোনা যে যাদের গায়ের জোর যেমন বেশি, তাদের স্বভাবও হয় তেমনই শান্ত। পাঠানদের বেলায় দেখলুম কথাটা খাঁটি। কাগজে আমরা হামেশাই পাঠানদের লুটতরাজের কথা পড়ি। তার কারণও আছে। অনুর্বর দেশ, ব্যবসা বাণিজ্য করতে জানে না, পল্টনে তো আর তামাম দেশটা ঢুকতে পারে না, কাজেই লুটতরাজ ছাড়া অন্য উপায় কোথায়? কিন্তু পেটের দায়ে যে অপকর্ম সে করে, মেজাজ দেখাবার জন্য তা করে না। আর আসল কারণ অবশ্য পাঠানের মেজাজ সহজে গরম হয় না। পাঞ্জাবিদের কথা স্বতন্ত্র, এবং হলেও সে চট করে বন্দুকের সন্ধান করে না। তবে সব জিনিসেরই দুটো একটা ব্যত্যয় আছে। পাঠান তো আর ক্ষুদাতালার আপন হাতে বানানো ফিরিস্তা নয়। বেইমান বললে পাঠানের রক্ত খাইবার পাসের টেম্পারেচার ছাড়িয়ে যায়, আর ভাইকে বাঁচাবার জন্য সে অত্যন্ত শান্ত মনে যোগাসনে বসে আঙুল গোনে। নিদেন পক্ষে তাকে কটা খুন করতে হবে, কিন্তু হিসেব নিকেশের সাক্ষাৎ বিদ্যাসাগর বলে প্রায়ই ভুল হয়, আর দুটো চারটে লোক বেঘরে প্রাণ দেয়। তাই নিয়ে তম্বিতম্বা করলে পাঠান সকাতর নিবেদন করে, কিন্তু আমার যে 4-4টে বুলেটের বাজে খরচা হলো তার কি? তাদের গোষ্ঠী কুটুম কান্নাকাটি করছে, কিন্তু একজনও একবারের তরে আমার বাজে খরচার খেসারতির কথা ভাবছে না। ইনসান বড়ই খুদপরস্ত, সংসার বড়ই স্বার্থপর। পরশু রাতের দাওয়াতে এরকম নানা গল্প শুনলুম। এসব গল্প বলার অধিকার নিমন্ত্রিত ও রবাহুতদের ছিল। একটা জিনিসে বুঝতে পারলুম যে এদের সকলেই খাঁটি পাঠান। সে হলো তাদের খাবার কায়দা। কার্পেটের ওপর চওড়ায় 2 হাত, লম্বায় 20-30 হাত, প্রয়োজন মতো একখানা কাপড় বিছিয়ে দেয়। সেই দস্তরখানের দুদিকে সারি বেঁধে এক সারি অন্য সারির মুখোমুখি হয়ে বসে। তারপর সব খাবার মাঝারি সাইজের প্লেটে করে সেই দস্তরখানে সাজিয়ে দেয়। 3 থালা আলু গোস্ত, 3 থালা শিক কাবাব, 3 থালা মুরগি রোস্ট, 3 থালা সিনা কলিজা, 3 থালা পোলাও, এই রকম ধারা সব জিনিস একখানা দস্তরখানের মাঝখানে, 2খানা 2 প্রান্তে। বাঙালি আপন আপন থালা নিয়ে বসে। রান্নাঘরের সব জিনিসই কিছু না কিছু পায়। পাঠানদের বেলা তা নয়। যার সামনে যা পড়ল তাই নিয়ে সে সন্তুষ্ট। প্রাণ গেলেও কখনো বলবে না, আমাকে একটু মুরগি এগিয়ে দাও, কিংবা আমার শিক কাবাব খাবার বাসনা হয়েছে। মাঝে মাঝে অবশ্যই হঠাৎ কেউ দরদ দেখিয়ে চেঁচিয়ে বলে, আরে হোথায়, দেখো গোলাম মোহাম্মদ ঢ্যাঁড়স চিবোচ্ছে, ওকে একটু পোলাও এগিয়ে দাও না। সবাই তখন হা হা করে সব কটা পোলাওয়ের থালা ওর দিকে এগিয়ে দেয়। তারপর মজলিস গাল গল্পে ফের মশগুল। ওদিকে গোলাম মোহাম্মদ শুকনো পোলাওয়ের মরুভূমিতে তৃষ্ণায় মারা গেল, না মাংসের থই থই ঝোলে ডুবে গিয়ে প্রাণ দিল, তার খবর ঘণ্টাখানেক ধরে আর কেউ রাখে না। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাঠান আড্ডা জমাবার খাতিরে অনেক রকম আত্মত্যাগ করতে প্রস্তুত। গল্পের নেশায় বেখেয়ালে অন্তত 8 ডজন অতিথি শুদ্ধ শুকনো রুটি চিবিয়েই যাচ্ছে। অবচেতন ভাবটা এই, পোলাও মাংস বাঁচতে হয়, দেখতে হয় বহুত বায়নাক্কা। তাহলে লোকের মুখের দিকে তাকাবো কি করে? আর না তাকালে গল্প জমবেই বা কী করে? অথচ এরা সবাই ভদ্র সন্তান, 2 পয়সা কামায়ও বটে। বাড়িতে নিশ্চয়ই পছন্দ মাফিক পোলাও কালিয়া খায়, কিন্তু পাঠান জীবনের প্রধান আইন, একলা বসে নবাবি খানা খাওয়াচ্ছে ইয়ার বকশির সঙ্গে শুকনো রুটি চিবোনো ভালো। ওমর খৈয়ামও বলেছেন, তব সাথী হয়ে দগ্ধ মরুতে পথ ভুলে তবু মরি, তোমারে ছাড়িয়ে মসজিদে গিয়ে কি হবে মন্ত্রস্বরী। কিন্তু ওমর বুর্জোয়া কবির বিদগ্ধ পদ্ধতিতে আপন বক্তব্য প্রকাশ করেছেন। পাঠান ভাঙা ভাঙা উর্দুতে ওই একই আপ্তবাক্য প্রলেতারিয়া কায়দায় জানায়, দোস্ত তুমহারি রুটি হামারা গোস্ত। অর্থাৎ নেমন্তন্ন করেছ সেই আমার পরম সৌভাগ্য, শুধু শুকনো রুটি কুছ পরোয়া নাহি, আমি আমার মাংস কেটে দেব।
কাব্যজগতে যে হাওয়া বইছে তাতে মনে হয় ওমরের শরাবের চেয়ে মজুরের ধেনোর কদর বেশি। তবে একটা কথা বলে দেওয়া ভালো, পাঠানের ভিতরে বুর্জোয়া প্রলেতারিয়ার যে তফাৎ, সেটুকু সম্পূর্ণ অর্থনৈতিক। অনুভূতির জগতে তারা একই মাটির আসনে বসে, আর চিন্তাধারায় যে পার্থক্য, সে শুধু কেউ খবর রাখে বেশি, কেউ কম। কেউ শেক্সপিয়ার পড়েছে, কেউ পড়েনি। ভালো মন্দ বিচার করার সময় দুই দলে যে বিশেষ প্রভেদ আছে মনে হয়নি। আচার ব্যবহারে এখনও তারা গোষ্ঠীর ঐতিহ্যগত সনাতন যান দেওয়া নেওয়ার পন্থা অনুসরণ করে। এসব তত্ত্ব আমাকে বুঝিয়ে বলেছিলেন ইসলামিয়া কলেজের এক অধ্যাপক। অনেকক্ষণ ধরে নানা রং, নানা দাগ কেটে সমাজতাত্ত্বিক পটভূমি নির্মাণ করে বললেন, এই ধরুন আমার সহকর্মী অধ্যাপক ক্ষুদাবক্সের কথা। ইতিহাসে অগাধ পণ্ডিত, ইহ সংসারে সব কিছু তিনি অর্থনীতি দিয়ে জলের মতো তরল করে এই তৃষ্ণার দেশে অহরহ ছেলেদের গলায় ঢালছেন। ধর্ম পর্যন্ত বাদ দেন না। যীশুখ্রিস্ট তার ধর্ম আরম্ভ করেছিলেন ধনের নবীন ভাগ বন্টন পদ্ধতি নির্মাণ করে। তাতে লাভ হওয়ার কথা গরিবেরই বেশি, তাই সবচেয়ে দুঃখী জেলেরা এসে জুটেছিল তার চতুর্দিকে। মহাপুরুষ মুহাম্মদ নাকি সুদ তুলে দিয়ে অর্থ বন্টনের জমিকে আরবের মরুভূমির মতো সমতল করে দিয়েছিলেন। এসব তো ইহলোকের কথা। পরলোক পর্যন্ত ক্ষুদাবক্স অর্থনৈতিক রেদা চালিয়ে চিক্কন মসৃণ করে দিয়েছিলেন। কিন্তু থাক এসব কচকচানি। মোদ্দা কথা হচ্ছে, ভদ্রলোক ইতিহাসের দূরবীনে আপন চোখটি এমনই চেপে ধরে আছেন যে অন্য কিছু তার নজরে পড়ে কিনা সে বিষয়ে আমাদের সকলের মনে গভীর সন্দেহ ছিল। মাসখানেক পূর্বে তার বড় ছেলে মারা গেল। ম্যাট্রিক ক্লাসে পড়ত, মেধাবী ছেলে, বাপেরই মতো পড়াশোনায় মশগুল থাকত। বড় ছেলে মারা গিয়েছে, চোট লাগার কথা, কিন্তু ক্ষুদাবক্স নির্বিকার। সময় মতো কলেজে হাজিরা দিলেন। চায়ের সময় আমরা সন্তর্পণের শোক নিবেদন করতে গিয়ে আরেক প্রস্থ লেকচার শুনলুম। জরথ্রুস্ট কোনো অর্থনৈতিক কারণে রাজা গুশতাপসকে তার নতুন ধর্মে দীক্ষিত করেছিলেন। 3 দিন বাদে দুসরা ছেলে টাইফয়েডে মারা গেল। ক্ষুদাবক্স বৌদ্ধ ধর্মের কি এক পিটক না খোদায় মালুম কি, তাই নিয়ে বাহ্য জ্ঞান শূন্য। 1 মাস যেতে না যেতে স্ত্রী মারা গেলেন পিত্রালয়ে। ক্ষুদাবক্স তখন সিন্ধুর পারে পারে সিকান্দার শাহের বিজয় পন্থার অর্থনৈতিক কারণ অনুসন্ধানে নাক কান বন্ধ করে তুরীয় ভাব অবলম্বন করেছেন। আমরা ততদিনে ক্ষুদাবক্সের আশা ছেড়ে দিয়েছি। লোকটা ইতিহাস করে করে অমানুষ হয়ে গিয়েছে, এই তখন আমাদের দৃঢ় বিশ্বাস। আর পাঠান সমাজ যখন মনুষ্যজাতির সর্বোচ্চ গৌরবস্থল, তখন আর কি সন্দেহ যে ক্ষুদাবক্সের পাঠানত্ব সম্পূর্ণ কর্পূর হয়ে গিয়ে তার ঐতিহাসিক টেলিস্কোপের পাল্লারও বহু ঊর্ধ্বে দূর দূরান্তরে পঞ্চেন্দ্রিয়াতীত কোনো সূক্ষ্ম লোকে বিলীন হয়ে গিয়েছে। এমন সময় মারা গেল তার ছোট ভাই। পল্টনে কাজ করত। ক্ষুদাবক্সের আর কলেজে পাত্তা নেই। আমরা সবাই ছুটে গেলুম খবর নিতে। গিয়ে দেখি এক প্রাগৈতিহাসিক ছেঁড়া গালচের উপর ক্ষুদাবক্স গড়াগড়ি দিচ্ছেন। পুঁথিপত্র, ম্যাপ, কম্পাস চতুর্দিকে ছড়ানো। গড়াগড়িতে চশমার একটা পরকলা ভেঙে গিয়েছে। ক্ষুদাবক্সের বুড়ো মামা বললেন, 2 দিন ধরে জল স্পর্শ করেননি। হাউ হাউ করে কাঁদেন আর বলেন, আমার ভাই মরে গিয়েছে। শোকে যে মানুষ এমন বিকল হতে পারে পূর্বে আর কখনো দেখিনি। আমরা সবাই নানা রকমের সান্ত্বনা দেবার চেষ্টা করলুম, কিন্তু ক্ষুদাবক্সের মুখে ওই এক কথা, আমার ভাই মরে গিয়েছে। শেষটায় থাকতে না পেরে আমি বললুম, আপনি পণ্ডিত মানুষ, শোকে এত বিচলিত হচ্ছেন কেন? আর আপনার সহ্য করবার ক্ষমতা যে কত অগাধ সে তো আমরা সবাই দেখেছি। 2টি ছেলে, স্ত্রী মারা গেলেন, আপনাকে তো এতটুকু কাতর হতে দেখিনি। ক্ষুদাবক্স আমার দিকে এমনভাবে তাকালেন যে আমি বদ্ধ উন্মাদ, কিন্তু মুখে কথা ফুটল। বললেন, আপনি পর্যন্ত এই কথা বললেন? ছেলে মরেছিল তো কি, আবার ছেলে হবে। বিবি মরেছেন তো কি, নতুন শাদি করব। কিন্তু ভাই পাবো কোথায়? তারপর আবার হাউ হাউ করে কাঁদেন আর বলেন, আমার ভাই মরে গিয়েছে। অধ্যাপক বলা শেষ করলে আমি বললুম, লক্ষণের মৃত্যুশোকে রামচন্দ্রও ওই বিলাপ করেছিলেন। আহমদ আলী বললেন, লক্ষ্মণ, রামচন্দ্রজি, হিন্দুদের কি একটা গল্প আছে না, সেইটা আমাদের শুনিয়ে দিন।
আপনি কখনো গল্প বলেন না, শুধু শোনেনি। ইয়া আল্লাহ, আদি কবি বাল্মীকি যে গল্প বলেছেন, আমাকে সে গল্প নতুন করে আবার টোটা ফুটা উর্দু দিয়ে বলতে হবে? নিবেদন করলুম, অধ্যাপক ক্ষুদাবক্সকে অনুরোধ করবেন, রামায়ণের নাকি অর্থনৈতিক ব্যাখ্যাও আছে। অধ্যাপক শুধালেন, কিন্তু রামচন্দ্রজি জবরদস্ত লড়নেওয়ালা ছিলেন, নয় কি? আমি বললুম, আলবত। অধ্যাপক বললেন, ওই তো হলো আসল তত্ত্ব কথা। বীরপুরুষ আর বীরের জাতমাত্রই ভাইকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসে। পাঠানদের মতো বীরের জাত কোথায় পাবেন বলুন? আমি বললুম, কিন্তু অধ্যাপক ক্ষুদাবক্স তো বীরপুরুষ ছিলেন না। অধ্যাপক পরম পরিতৃপ্তি সহকারে বললেন, সে তো গুহ্যতর তত্ত্ব। অধ্যাপকই করো আর যাই করো, পাঠানত্ব যাবে কোত্থেকে? অর্থনৈতিক কারণ ফারণ সব কিছুই অত্যন্ত পাতলা ফিল্ম, একটু খোঁচা লাগলেই আসল পেলেট বেরিয়ে পড়ে। মেজর মোহাম্মদ খান বললেন, ভাইকে ভালোবাসার জন্য পাঠান হওয়ার কি প্রয়োজন? ইউসুফ অর্থাৎ জোসেফ, ইউসুফও তো বেনিয়ামিনকে ভয়ঙ্কর ভালোবাসতেন। অধ্যাপক বললেন, ইহুদিদের কথা বাদ দিন, আদমের এক ছেলে আরেক ছেলেকে খুন করেনি? আমি বললুম, কিন্তু পাঠানরা ইহুদিদের হারিয়ে যাওয়া 12 উপজাতির একটা নয়? কোথায় যেন ওইরকম একটা থিওরি শুনেছি যে সেই উপজাতি যখন দেখল তাদের কপালে শুকনো মরা আফগানিস্তান পড়েছে, তখন হাউ মাউ করে কেঁদে উঠেছিল, অর্থাৎ ফার্সিতে যাকে বলে ফগান করেছিল। তাই তো তাদের নাম আফগান। আর আপনারা তো আসলে আফগান, এদেশে বসবাস করে হিন্দুস্তানি হয়েছেন। অধ্যাপক পণ্ডিতের হাসি হেসে বললেন, 30 বৎসর আগে কথা বললে আপনাকে আমরা সাবাসী দিতুম। এখন ওসব বদলে গিয়েছে। তখনও আমরা জানতুম না যে দুনিয়ার বড় বড় জাতেরা নিজেদের আর্য বলে গৌরব অনুভব করছে। তখনও রেওয়াজ ছিল, খানদানি হতে হলে বাইবেলের ইহুদি চিড়িয়াখানায় কোনো না কোনো খাঁচায় সিংহ বাদর কিছু না কিছু একটা হতেই হবে। এখন সেসব দিন গিয়েছে। এখন আমরা কই আর্য। বেদফেদ কী সব আছে না, সেগুলো সব আমরাই আউড়েছি। সিকান্দার শাহকে লড়াইয়ে আমরাই হারিয়েছি, আর গান্ধার ভাস্কর্য আমাদের এই কাঁচা বয়সের হাতে মকসন নমুনা। গান্ধার আর কান্দাহার একই শব্দ। আরবি ভাষায় গ অক্ষর নেই বলে আরব ভৌগোলিকেরা ক ব্যবহার করেছেন। পাণ্ডিত্যের অগাধ সাগরে তখন আমার প্রাণ যায় যায়, কিন্তু বিপদে আপদে মুশকিল আসান হামেশাই পুলিশ। আহমদ আলী আমার দিকে তাকিয়ে বললেন, প্রফেসরের ওসব কথা গায়ে মাখবেন না। ইসলামিয়া কলেজের চায়ের ঘরে যে আড্ডা জমে, তারই খানিকটা পেতলে নিয়ে তিনি সুন্দর ভাষায় রঙিন গিলাসে আপনাকে ঢেলে দিচ্ছেন। কিন্তু আসল পাঠান এসব জিনিস নিয়ে কখনো মাথা ঘামিয়ে পাগড়ির প্যাঁচ ঢিলে করে না। আফ্রিদি ভাবে আফ্রিদি হলো দুনিয়ার সেরা জাত। মোমন্দ বলে বাজে কথা। ক্ষুদাতালার খাস পেয়ারা কোনো জাত যদি দুনিয়ায় থাকে তবে সে হচ্ছে মোমন্দ জাত। এমনকি তারা নিজেদের আফগান বলেও স্বীকার করে না। আমি জিজ্ঞাসা করলুম, তাই বুঝি আপনারা স্বাধীন আফগানিস্তানের অংশ হতে চান না? ভারতবর্ষ স্বাধীন হলে স্বাধীন পাঠান হয়ে থাকবেন বলে? সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বললেন, আলবত না, আমরা স্বাধীন ফ্রন্টিয়ার হয়ে থাকব। সে মুল্লুকের নাম হবে পাঠান মুল্লুক। অধ্যাপক বললেন, পাঠানের সোপ বক্স লেকচার শোনেননি বুঝি কখনো? সে বলে, ভাই পাঠান সব এসো, আমরা সব উড়িয়ে দিই। ডেমোক্রেসি, অটোক্রেসি, ব্যুরোক্রেসি, কমিউনিজম, ডিক্টেটরশিপ, সব সব। আরেক পাঠান তখন চেঁচিয়ে বলল, তুই বুঝি অ্যানার্কিস্ট? পাঠান বলল, না, আমরা অ্যানার্কিও উড়িয়ে দেব। অধ্যাপক বললেন, বুঝতে পেরেছেন? আমি বললুম, বিলক্ষণ। রবীন্দ্রনাথও বলেছেন, একেবারে বুঁদ হয়ে যাবে, ঝিম হয়ে যাবে, ভোঁ হয়ে যাবে, তারপর না হয়ে যাবে। এই তো। অধ্যাপক বললেন, ঠিক ধরেছেন। আমি বললুম, ভারতবর্ষের অংশ যখন হবেন না, তখন দয়া করে রাশানদের আপনারাই ঠেকিয়ে রাখবেন। সবাই সমস্বরে বললেন, আলবত। পৃথিবীর 8 সব দেশে যেতে হলে একখানা পাসপোর্ট জোগাড় করে যে কোনো বন্দরে গিয়ে হাজির হলেই হলো। আফগানিস্তান যেতে হলে সেটি হবার জো নেই।
পেশোয়ার পৌঁছে আবার নতুন স্ট্যাম্পের প্রয়োজন, সেও আবার 3 দিন পর নাকচ হয়ে যায়। খাইবার পাসের আশেপাশে কখন যে হাঙ্গা দাঙ্গামা লেগে যায় তার স্থিরতা নেই বলেই এই বন্দোবস্ত। আবার এই 3 দিনের মেয়াদি স্ট্যাম্প সত্ত্বেও হয়তো খাইবারের মুখ থেকে মোটর ফিরিয়ে নিতে পারে, যদি ইতোমধ্যে কোনো বখেরা লেগে গিয়ে থাকে। সেই স্ট্যাম্প নিয়ে বাড়ি ফিরছি এমন সময় দেখি হরেক রকম বিদেশি লোকে ভর্তি কতগুলি বাস পশ্চিম দিকে যাচ্ছে। আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, এগুলো কোথায় যাচ্ছে? তিনি ধমক দিয়ে বললেন, এগুলো কাবুল যায় না। তারপর অন্য কথা পারবার জন্য বললেন, বাংলাদেশের একটা গল্প বলুন না। আমি মনে মনে বললুম, আচ্ছা তবে শোনো। বাইরে বললুম, গল্প বলা আমার আসে না, তবে একটা জিনিসে পাঠানে বাঙালিতে মিল দেখতে পেয়েছি, সেইটি আপনাকে বলছি, শুনুন। এখানে যেরকম কারবার পাঞ্জাবি আর শিখদের হাতে, কলকাতায়ও কারবার বেশিরভাগ অবাঙালিদের হাতে। আর বাঙালি যখন ব্যবসা করে তখন তার কায়দাও আজব। আমি তখন ইলিয়ট রোডে থাকতুম। সেখানে দোকানপাট ফিরিঙ্গিদের, মুসলমানদের কিছু কিছু দর্জির দোকান আর লন্ড্রি, ব্যাস। তার মাঝখানে এক বাঙালি মুসলমান ঝা চকচকে ফ্যান্সি দোকান খুলল। লোকটির বেশভূষা দেখে মনে হলো শিক্ষিত ভদ্রলোকের ছেলে। স্থির করল, সাহস করে দোকান যখন খুলেছে তখন তাকে প্যাট্রোনাইজ করতে হবে। জোর গরম পড়েছে, বেলা 2টো। শহরে চরকিবাজির মতো ঘুরতে হয়েছে। দেদার সাবান চোখে পড়েছে, কিন্তু কিনিনি। ভদ্রলোকের ছেলেকে প্যাট্রোনাইজ করতে হবে। ট্রাম থেকে নেমে দোকানের সামনে এসে দেখি ভদ্রলোক নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। পাখিটা খাঁচায় ঘুমোচ্ছে। ঘড়িটা পর্যন্ত সেই যে 12টায় ঘুমিয়ে পড়েছিল এখনও জাগেনি। আমি মোলায়েম সুরে বললুম, ও মশাই, মশাই। ফের ডাকলুম, ও সাহেব, সাহেব। কোনো সারা শব্দ নেই। বেজায় গরম। আমারও মেজাজ একটু একটু উষ্ণ হতে আরম্ভ করেছে। এবার চেঁচিয়ে বললুম, ও মশাই, ও সাহেব। ভদ্রলোক আস্তে আস্তে বোয়াল মাছের মতো 2 রাঙা টকটকে চোখ সিকিটাক খুলে বললেন, আগে। তারপর ফের চোখ বন্ধ করলেন। আমি বললুম, সাবান আছে? পামোলিভ সাবান? চোখ বন্ধ রেখেই উত্তর দিলেন, না। আমি বললুম, সে কি কথা, ওই তো রয়েছে শোকেসে। ও বিক্রির না। তারপর আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, পাঠানরাও বুঝি ওই রকম ব্যবসা করে? তিনি তো খুব খানিকক্ষণ ধরে হাসলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কেন বলুন তো? আমি উত্তর দিলুম, ওই যে বললেন এসব বাস কাবুল যায় না। এবার আহমদ আলী থমকে দাঁড়ালেন। দেয়ালের দিকে ঘুরে কোমরে 2 হাত দিয়ে অনেকক্ষণ ধরে ঠা করে হাসলেন। সে তো হাসি নয়, হাসির দমক। আমি ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন তার হাসি থামবে। উত্তর দিলেন, ভালো। বললেন, এসব বাস খাইবার পাস অবধি গিয়েই ব্যাস। আমি শুধালুম, এই সামান্য রসিকতায় আপনি এত প্রচুর হাসতে পারেন কি করে? কেন পারবো না? হাসি কি আর গল্পে ঠাসা থাকে? হাসি থাকে খুশ দিলে। আপনাকে বলিনি স্বাধীনতা কোথায় বাসা বেঁধে থাকে? রাইফেলে নয়, বুকের খুনে। একটা গল্প শুনবেন? ওই দেখছেন কোথায় চায়ের দোকানেই বটতলায় বেঞ্চি পেতে দিয়েছে। চলুন না। পাঠান মাত্র ওই মারাত্মক ডেমোক্রেট। নির্জলা টাঙ্গাওয়ালা বিড়িওয়ালা চায়ের দোকান। আহমদ আলী তার বিশাল বপুখানার ওজন সম্বন্ধে সচেতন বলে খুঁটির উপর ভর দিয়ে বসলেন। আমি আমার তনুখানা যেখানে খুশি রাখলুম। বললেন, ওমর খৈয়ামের এক রাত্রে বড্ড নেশা পেয়েছে, কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন 5খানা রুবাইয়াত শেষ না করে উঠবেন না। জানেন তো কীরকম ঠাস বুনুনির কবিতা। শেষ করতে করতে প্রায় রাত কাবার হয়ে এলো। মদের দোকানে যখন পৌঁছলেন তখন ভোর হব। হুঙ্কার দিয়ে বললেন, নিয়ে এসো তো হে 1 পাত্র উৎকৃষ্ট সিরাজি। মদওয়ালা কাঁচুমাচু হয়ে বলল, হুজুর এত দেরিতে এসেছেন, রাত কাবারের সঙ্গে সঙ্গে মদও কাবার হয়ে গিয়েছে। ওমর নরম হয়ে বললেন, সিরাজি নেই তো অন্য কোনো মাল দাও না। মদওয়ালা বলল, শরম কি বাত, কিচ্ছু নেই হুজুর। ওমর বললেন,
পরোয়ানাদারা, ওই যেসব এঁটো পেয়ালাগুলো গড়াগড়ি যাচ্ছে সেগুলো ধুয়ে তাই দাও দেখিনি। নেশার জিম্মেদারি আমার। হিম্মতের জিম্মাদারি, হাসির জিম্মাদারি, নেশার জিম্মাদারি কিসে কার সে সম্বন্ধে আলোচনা করার পূর্বেই দেখতে পেলুম রাস্তা দিয়ে যাচ্ছে সেই ভেজাল পাঠান। তার ব্রাত্যদোষ, তিনি 3 মাস লাহোরে কাটিয়েছিলেন। রমজান খান। আমি আহমদ আলীকে আঙুল দিয়ে দেখালুম। আর যায় কোথায়? ও রমজান খান, জানে মান, বারাদারে মান, এদিকে এসো। আমাকে তম্বি করে বললেন, আশ্চর্য লোক, আমি না ডাকলে আপনি ওকে যেতে দিতেন এই গরমে? লোকটা সর্দি গর্মি হয়ে মারা যেত না? আল্লাহ রসুলের ভয় ডর নেই? রমজান খান এসে বললেন, ভগিনীপতির অসুখ, তার করতে যাচ্ছি বলেই ঝুপ করে বেঞ্চিতে বসে পড়লেন। আহমদ আলী সান্ত্বনা দিয়ে বললেন, হবে হবে, সব হবে। টেলিগ্রাফের তার শক্ত মালে তৈরি, 2-4 ঘন্টায় ক্ষয়ে যাবে না। সুখবর শোনো, সৈয়দ সাহেব একখানা বহুত উমদা গল্প পেশ করেছেন বলে তিনি আমার কাঁচা সিদ্ধ গল্পে বিস্তর টমেটো রস আর উস্টার সস ঢেলে রমজান খানকে পরিবেশন করলেন। বারে বারে বলেন, ও সাবান বিক্রির না, এ বাস কাবুল যায় না। এজন্য বাংলাদেশের পূর্ব আকাশে সূর্যোদয় আর পেশাওয়ারের পশ্চিম আকাশ লাল হয়ে গেল, হুবহু একই রং। রমজান খান বললেন, তা তো বুঝলুম, কিন্তু বাঙালি আর পাঠানে একটা জায়গায় সখত গরমিল আছে। আমি শুধালুম, কিসে? রমজান খান বললেন, আমি সিন্ধু নদ পেরিয়ে আহমদ আলীর পাক নজরে যে মহাপাপ করেছি, এটা সেই সিন্ধু পারের কাহিনী। তবে আটকের কাছে নয়, অনেক দক্ষিণে। সেখানে সিন্ধু বেশ চওড়া, তারই বালুচরে বসে দুপুর রোদে 8 জন পাঠান ঘামছে। উট ভাড়া দিয়ে তারা 96 টাকা পেয়েছে, কিন্তু কিছুতেই সমানে সমান ভাগ বাটোয়ারা করতে পারছে না। কখনো কারো হিস্সায় কম পড়ে যায়, কখনো কিছু টাকা উপরি থেকে যায়। ক্রমাগত নতুন করে ভাগ হচ্ছে, হিসাব মিলছে না। ঘাম ঝরছে আর মেজাজ তিরিক্ষি হয়ে গলাও চড়ছে। এমন সময় তারা দেখতে পেল অন্য পার দিয়ে এক বেনে তার পুটুলি হাতে করে যাচ্ছে। সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বেনেকে ডাকল ওপারে এসে তাদের টাকার ফয়সালা করে দিয়ে যেতে। বেনে হাত পা নেড়ে বোঝালো অত মেহনত তার সইবে না, আর কত টাকা কজন লোক তাই জানতে চাইল। 4 কুড়ি 10 ও তার উপরে 6 টাকা আর হিস্সাদার 8 জন। বেনে বলল, 12 টাকা করে নাও। পাঠানরা চেঁচিয়ে বলল, তুই একটু সবুর কর, আমরা দেখে নিচ্ছি বখরা ঠিক মিলে কিনা। মিলে গেল, সবাই অবাক। তখন তাদের সর্দার চোখ পাকিয়ে বলল, এতক্ষণ ধরে আমরা চেষ্টা করলাম, হিসাব মিলল না, এখন মিলল কি করে? ব্যাটা নিশ্চয়ই কিছু টাকা সরিয়ে নিয়ে হিসাব মিলিয়ে দিয়েছে। ওপার থেকে সে যখন হিসাব মেলাতে পারে, তখন নিশ্চয়ই কিছু টাকা সরাতেও পারে। পাকড়ো শালাকো। রমজান খান বললেন, বুঝতেই পারছেন পরোপকার করতে গিয়ে বেনেপোর অবস্থা। ভাগ্যিস সিন্ধু সেখানে চড়া এবং বেনেরা আর কিছু পারুক না পারুক ছুটতে পারে আরবি ঘোড়ার চেয়েও তেজে। সে যাত্রা বেনে বেঁচে গেল। আমি বললুম, গল্পটি উপাদেয়, কিন্তু বাঙালির সঙ্গে মিল গরমিলের এতে আছে কোনো চিজ? রমজান খান বললেন, বাঙালি আপন দেশে বসে এভারেস্টের গায়ে ফিতে না লাগিয়ে চূড়োয় চড়তে গিয়ে খামোখা জান না দিয়ে ইংরেজকে বাতলে দেয়নি ওই দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়? আমি বললুম, হ্যাঁ, কিন্তু নাম হয়েছে ইংরেজের। আহমদ আলী শুধালেন, তাই বুঝি বাঙালি চটে গিয়ে ইংরেজকে বোমা মারে? আমি অনেকক্ষণ ধরে ঘাড় চুলকে বললুম, সেও একটা অতি সূক্ষ্ম কারণ বটে, তবে কিনা শিকদার এভারেস্ট সাহেবকে বোমা মারেননি। রমজান খান উষ্মা দেখিয়ে বললেন, কিন্তু মারা উচিত ছিল। আমি বললুম, কিন্তু একটু সামান্য টেকনিক্যাল মুশকিল ছিল। নামকরণ যখন হয় শিকদার, তখন কলকাতায়, আর মহামান্য স্যার জর্জ লন্ডনে পেনশন টানছেন। পাল্লাটা। পুরো পাঠান এবং নিম পাঠান একসঙ্গে হা হা করে উঠলেন। শুধালেন, তার মানে? তবে কি ও লোকটার তদারকিতেও এভারেস্ট মাপা হয়নি? আমি বললুম, না। কিন্তু আপনারা এত বিচলিত হচ্ছেন কেন? এই আপনাদের ভাই বেরাদারি কতবার কাবুল দখল করেছেন আমার ঠিক স্মরণ নেই,
কিন্তু এই কথাটা মনে গাঁথা আছে যে নাম হয়েছে প্রতিবারেই ইংরেজের, আর আপনারা যখনই হাত গুটিয়ে বসেছিলেন তখনই হয় ইংরেজ কচুকাটা হয়ে মরেছে, নয় আপনাদের বদনাম দিয়ে নিজের অপমান জ্বালার মতো মোটা মোটা মেডেল পরে ঠেকেছে। এই গেলবার যখন 2খানা আকবরশাহী কামান আর 3খানা জাহাঙ্গীরি বন্দুক দিয়ে আমানুল্লাহ ইংরেজকে তুলোধনা করে ছাড়লেন, তখন ইংরেজ তামাম দুনিয়াকে ঢাক পিটিয়ে শোনায়নি যে পাঠানের ফেরতবাজিতেই তারা লড়াই হারল। রমজান খান বললেন, বাঙালি এত খবর রাখে কেন? আমি বললুম, কিছু যদি মনে না করেন আর গোস্তাকি বেয়াদবি মাফ করেন, তবে সবিনয় নিবেদন, আপনারা যদি একটু বেশি খবর রাখেন তাহলে আমরা নিষ্কৃতি পাই। দুজনেই চুপ করে শুনলেন। তারপর আহমদ আলী বললেন, সৈয়দ সাহেব, কিছু মনে করবেন না। আপনারা বোমা মারেন, রাজনৈতিক আন্দোলন চালান, ইংরেজ আপনাদের ভয়ও করে। এসব তো আরম্ভ হয়েছে মাত্র সেদিন। কিন্তু বলুন তো, যেদিন দুনিয়ার কেউ জানত না ফ্রন্টিয়ার বলে এক ফালি পাথর ভর্তি শুকনো জমিতে একদল পাহাড়ি থাকে, সেদিন ইংরেজ তাদের মেরে শেষ করে দিত না যদি পারত? ফসল ফলে না, মাটি খুঁড়লে সোনা চাঁদি কয়লা তেল কিছুই বেরোয় না। এক ফোঁটা জলের জন্য ভোর হবার 3 ঘন্টা আগে মেয়েরা দল বেঁধে বাড়ি থেকে বেরোয়। এই দেশ কামড়ে ধরে পড়ে আছে মূর্খ পাঠান, কত যুগ ধরে, কত শতাব্দী ধরে কে জানে। সিন্ধুর ওপারে যখন বর্ষার বাতাস পর্যন্ত সবুজ হয়ে যায়, তখন তার হাতছানি পাঠান দেখেনি? পুরো বইয়া ভেজা ভেজা হাওয়া অদ্ভুত মিঠে মিঠে গন্ধ নিয়ে আসে। আজ পর্যন্ত কত জাত তার নেশায় পাগল হয়ে পূব দেশে চলে গিয়েছে, যায়নি শুধু মূর্খ আফ্রিদি মোমন্দ। লড়াই করে যখন ইংরেজ এদেশকে উচ্ছন্ন করতে পারল না, তখন সে প্রলোভন দেখায়নি? লাখ লাখ লোক পল্টনে ঢুকল, ইংরেজের ঝান্ডা এদেশে উড়ল বটে, কিন্তু তার রাজত্ব ওই ঝান্ডা যত দূর থেকে দেখা যায় তার চেয়েও কম। আর পল্টনে না ঢুকে পাঠান করতই বাকি। পাঠান মোগল আমলে তাদের ভাবনা ছিল না। পল্টনে দরওয়াজা খোলা, অথচ মোগল পাঠান এই গরিব দেশের গায়ে গায়ে ঢুকে বুড়ার রুটি কাটতে চায়নি, বৌঝিকে বিদেশি হারাম কাপড় পরাতে চায়নি। শাহানশাহ বাদশাহ দিন দুনিয়ার মালিক দিল্লির তখতানসিন সরকারি আলা যখন হিন্দুস্তানের গরম বরদাস্ত না করতে পেরে এদেশ হয়ে ঠান্ডার সবুজ মোলায়েম কাবুল শহরে যেতেন, পাঠান তখন তাকে একবার তসলিম দিতে আসত। শাহানশাহ খুশ, পাঠান্তর। বাদশাহের মীর বক্সি পিছনের তানজাম থেকে মুঠা মুঠা আশরফি রাস্তার দুদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন। জিন্দাবাদ শাহানশাহ জাহাপানা চিৎকার খাইবারে দুদিকের পাহাড়ে টক্কর খেয়ে খেয়ে আকাশ বিদীর্ণ করে ক্ষুদাতালার পাদানে গিয়ে যখন পৌঁছত, তখন সে প্রশংসাধ্বনি লক্ষ কণ্ঠের নয়, কোটি কোটি কণ্ঠের। সে আশরাফি আজ নেই, পর্বত গাত্রে প্রশংসারা প্রতিধ্বনিত হয় না, কিন্তু ওই পাথরের টুকরোগুলো পাঠান আপন ছাতির খুন দিয়ে এখনো স্বাধীন রেখেছে। তাই তার নাম এখনো নো ম্যানস ল্যান্ড। পাঠান আর কি করতে পারত বলুন? আমি অত্যন্ত লজ্জা পেয়ে বারবার আপত্তি জানিয়ে বললুম, আমি সে অর্থে কথাটা বলিনি। আমি ভদ্র সন্তানের কথা ভাবছিলুম, এবং তারাও কিছু কম করেনি। তারা অসন্তোষ প্রকাশ না করলে পাঠান সিপাহী হয়তো আমানুল্লাহর বিরুদ্ধে লড়ত। আহমদ আলী বললেন, ভদ্র সন্তানদের কথা বাদ দিন। এই অপদার্থ শ্রেণী যত শীঘ্র মরে ভূত হয়ে আজরাইলের দফতরে গিয়ে হাজিরা দেয়, ততই মঙ্গল। রমজান খান আপত্তি জানিয়ে বললেন, ভদ্র সন্তানদের লড়ার কায়দা আর পাঠান সিপাহী লড়ার কায়দা তো আর এক ধরনের হয় না। সময় যেদিন আসবে তখন দেখতে পাবেন আমাদের অপদার্থ আলী কোন দলে গিয়ে দাঁড়িয়েছেন। আমি আহমদ আলীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালুম। আহমদ আলী বললেন, আমি সব কথা ভালো করে শুনতে পাইনি, একটু কালা। ক্ষুদাতালাকে অসংখ্য ধন্যবাদ। আরবি ভাষায় একটি প্রবাদ আছে, ইয়ুমুস সফর নিসফুস সফর, অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। পূর্ব বাংলায়ও একই প্রবাদ প্রচলিত আছে। সেখানে বলা হয়, উঠোন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান। আহমদ আলীর উঠোন পেরোতে গিয়ে আমার পাক্কা 7 দিন কেটে গেল। 8 দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার জানমাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় দিলেন। হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা, এখন মনে হয় আমি ভয়ঙ্কর একা।
ভয়ঙ্কর একা এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডই বলুন আর খাস আফগানিস্তানই বলুন, এসব জায়গায় মানুষ আপন প্রাণ নিয়েই ব্যস্ত। শুনেছি কাবুলের বাইরেও নাকি পুলিশ আছে, কিন্তু আফগান আইনে খুন পর্যন্ত এখনও ঠিক কগনিজেবল অফেন্স নয়। রাহাজানির সময়ে যদি আপনি পাঠানি কায়দায় চটপট উবুর হয়ে শুয়ে না পড়েন, তাহলে সে ভুল অথবা গোয়ার্তুমির খেসারতি দেবেন আপনি। রাস্তাঘাটে কি করে চলতে হয় তার তালিম দেওয়া তো আর আফগান সরকারের জিম্মায় নয়। কিপ টু দি লেফট তো আর ইংরেজ সরকার আপনাকে স্কুলে নিয়ে গিয়ে শেখায় না। এবং সর্বশেষ বক্তব্য, আপনি যদি প্রাণটা নিতান্তই দিয়ে দেন, তবে আপনার আত্মীয় স্বজন তো রয়েছেন, তারা খুনের বদলা নিলেই তো পারেন। একটা বুলেটের জন্য তো আর তালুক মুলুক বেচতে হয় না, পারমিটও লাগে না। সাধারণ লোকের বিবেক বুদ্ধি এসব দেশে এরকম কথাই কয়। তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ, আর 5টা দেশ যখন খুন খারাপের প্রতি এত বেমালুম উদাসীন নয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে, এই ভেবে 2-4টে পুলিশ 2-1 দিন অকুস্থলে ঘোরাঘুরি করে যায়। যদি দেখে আপনার আত্মীয় স্বজন কাতব কান্তা দর্শনে বুঁদ হয়ে আছেন, অথবা শোনে যে খুনি কিংবা তার সুচতুর আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনকে চাকচিক্যময় বিশেষ বিরল ধাতু দ্বারা নাক কান চোখ মুখ বন্ধ করে দিয়েছে, আপনার জীবনের এই 3 দিনের মুসাফিরি থেকে 2 ঘন্টা আগে গেল, কে 2 ঘন্টা পরে গেল, কে বিছানায় আল্লাহ রসুলের নাম শুনে শুনে গেল, কে রাস্তার পাশে নয়নজুলিতে খাবি খেয়ে খেয়ে পাড়ি দিল, এসব তাবৎ ব্যাপারে বিন্দুমাত্র বিচলিত হন না, তবে বিবেচনা করুন মহাশয়, পুলিশ কেন মিছে আপনাদের তথা খুনি এবং তস্য আত্মীয় স্বজনদের মামলায় আরও ঝামেলা বাড়িয়ে সবাইকে খামোখা বেফায়দা তঙ্ক করবে? নির্বিকল্প বৈরাগ্য তো আর আপনাদের একচেটিয়া কারবার নয়। পুলিশও এই সার্বজনীন সার্বভৌমিক দর্শনে অংশীদার। তবে হ্যাঁ, আলবৎ এই নশ্বর সংসারে মাঝে মাঝে রুটি গোস্তেরও প্রয়োজন হয়। সরকার যা দেন তাতে সবসময় কুলিয়ে ওঠে না। খুনির আত্মীয় স্বজনকে যখন মেহেরবান খুদাতালা ধন দৌলত দিয়েছেন, তখন আফগান পুলিশকে আর দোষ দিয়ে কি হবে? কিন্তু একটা বিষয়ে আফগান সরকার সচেতন, রাহাজানি যেন বাড়াবাড়ি না হয়। বুখারা, সমরকান্দ, সিরাজ, তেহরানে যদি খবর উঠে যায় যে আফগানিস্তানের রাজবর্ত অত্যন্ত বিপদসংকুল, তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে ও আফগান সরকারের শুল্ক হংস স্বর্ণডিম্ব প্রসব করা বন্ধ করে দেবে। ডান দিকে ড্রাইভার শিখ সর্দারজি, বয়স 60-এর কাছাকাছি, কাঁচা পাকা দীর্ঘ দাড়ি ও পরে জানতে পারলুম রাতকানা। বাদিকে আফগান সরকারের এক কর্মচারী, পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য। সব ভাষাই জানেন, অথচ বলতে গেলে এক ফার্সি ছাড়া অন্য কোনো ভাষাই জানেন না। অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন, তবে তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না। তখন তিনি ফার্সি যে 6টি শব্দ জানেন সেগুলো ছাড়েন। তখনও যদি আপনি তার বক্তব্য না বোঝেন, তবে তিনি উর্দু ছাড়েন। শেষটা এমন ভাব দেখান যে অশিক্ষিত বর্বরদের সঙ্গে কথা বলবার ছক মারি আর তিনি কত পোহাবেন। অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। তার উপরে বুঝতে পারলুম ভাষা বাবদে ভদ্রলোকের এ দুর্বলতা কেন, যখন শুনতে পেলুম যে তিনি অনেক ভাষার পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন। আমার সঙ্গে 2 দিন একাশনে কাটাবেন। আমি যদি কাবুলে গিয়ে রটাই যে তিনি গন্ডুস চলের সফরই, তাহলে বিপদ আপদের সম্ভাবনা। কিন্তু তার এ ভয় সম্পূর্ণ অমূলক ছিল। তার অজান্তে বড় কর্তাদের সবাই জানতেন ভাষার খাতে তার জ্ঞানের জমা কতটুকু। তবু যে তিনি চাকরিতে বহাল ছিলেন তার সরল কারণ, অন্য সবাই ভাষা জানতেন তার চেয়েও কম। এ তত্ত্বটি কিন্তু তিনি নিজে বুঝতে পারেননি। সরল প্রকৃতির লোক, নিজের অজ্ঞতা ঢাকতে এতই ব্যস্ত যে পরের অজ্ঞতা তার চোখে পড়ত না। গুণীরা বলেন, চোখের সামনে ধরা আপন বন্ধু মুষ্টি দূরের হিমালয়কে ঢেকে ফেলে। বাসের পেটে একপাল কাবুলি ব্যবসায়ী, পেশোয়ার থেকে সিগারেট, গ্রামোফোন রেকর্ড, পেলেট বাসন, ঝাড় লণ্ঠন, ফুটবল, বিজলিবাতির সাজ সরঞ্জাম, কেতাব, মুতি, এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে। আফগান শিল্প প্রস্তুত করে মাত্র 3 বস্তু: বন্দুক, গোলাগুলি আর শীতের কাপড়। বাদবাকি প্রায় সব কিছুই আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে, কিছুটা রুশ থেকে।
এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন পড়তে হয় না, কাবুল শহরে একটা চক্কর মারলেই হয়। সেসব পরের কথা। আগের দিন পেশাওয়ারে 114 ডিগ্রি গরম পড়েছিল ছায়াতে। এখন বাস যাচ্ছে যেখানে দিয়ে, সেখান থেকে দূরবীন দিয়ে তাকালে একটি পাতা পর্যন্ত চোখে পড়ে না। থাকার মধ্যে আছে এখানে ওখানে পাথরের গায়ে হলদে ঘাসের পোঁচ। হোস্টেলে স্টোভ ধরাতে গিয়ে এক আনাড়ি ছোকরা একবার জ্বলন্ত স্পিরিটে আরও স্পিরিট ঢালতে গিয়েছিল। ধপ করে বোতলে স্টোভে সর্বত্র আগুন লেগে ছোকরার ভুরু, চোখের লোম, মোলায়েম গোঁফ পুড়ে গিয়ে কুকুরে মুখড়ে এক অপরূপ রূপ ধারণ করেছিল। এখানে যেন ঠিক তাই। মা ধরনী কখন যেন হঠাৎ তার মুখখানা সূর্যদেবের অত্যন্ত কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে আগুনের এক থাবড়ায় তার ভুরু, চুল সব পুড়ে গিয়ে মাটির চামড়া আর ঘাসের চুলে সেই অবস্থা হয়েছে। এরকম ঝলসে যাওয়া দেশ আর কখনো দেখিনি। মরুভূমির কথা আলাদা, সেখানে যা কিছু পোড়াবার মতো সেসব আমাদের জন্মের বহু পূর্বে পুড়ে গিয়ে ছাই হয়ে উড়ে চলে গিয়েছে মরুভূমি ছেড়ে। সার হয়ে নতুন ঘাসপাতা জন্মাবার চেষ্টা আর করেনি। সূর্যদেব সেখানে একচ্ছত্রাধিপতি। এখানে নগ্ন বিভৎস দ্বন্দ্ব বলা ভুল, এখানে নির্মম কঠোর অত্যাচার। ধরনী এদেশকে শস্য শ্যামল করার চেষ্টা এখনও সম্পূর্ণ ছাড়তে পারেননি। প্রতি ক্ষীণ চেষ্টা বারে বারে নির্দয় প্রহারে ব্যর্থ হচ্ছে। পূর্ববঙ্গের বিদ্রোহী প্রজার কথা মনে পড়ল। বারবার তারা চরের উপর খড়ের ঘর বাঁধে, বারবার জমিদারের লেঠেল সব কিছু পুড়িয়ে দিয়ে ছাড়খাড় করে চলে যায়। পেশাওয়ার থেকে জমরুদ দুর্গ 10.5 মাইল সমতল ভূমি। সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো। তারপর খাইবারগিরি সংকট। তার বর্ণনা আমি দিতে পারবো না, করজোরে স্বীকার করে নিচ্ছি। কারণ আমি যে অবস্থায় ওই সংকট অতিক্রম করেছি, সে অবস্থায় পড়লে স্বয়ং পিয়ের লতি কী করতেন জানি নে। লতির কথা বিশেষ করে বললুম কারণ তার মতো অজানা অচিন দেশের আবহাওয়া শুদ্ধমাত্র শব্দের জোরে গড়ে তোলার মতো অসাধারণ ক্ষমতা অন্য কোনো লেখকের রচনায় চোখে পড়ে না। স্বয়ং কবিগুরু বাঙালির অচেনা জিনিস বর্ণনা করতে ভালোবাসতেন না। পাহাড় বাংলাদেশে নেই। তার 2500 গানের কোথাও পাহাড়ের বর্ণনা শুনেছি বলে মনে পড়ে না। সমুদ্র বাংলাদেশের কোল ঘেঁষে আছে বটে, কিন্তু সাধারণ বাঙালি সমুদ্র দেখে জগন্নাথের রথ দর্শনের সঙ্গে সঙ্গে কলা বেচার মতো করে পুরীতে। রবীন্দ্রনাথের কাব্যেও তাই পুরীর সমুদ্র দর্শনে, অথচ তিনি যে লতির চেয়ে খুব কম সমুদ্র দেখেছিলেন তাও তো নয়। তবু এসব হলো বাঙালির কিছু কিছু দেখা, সম্পূর্ণ অচেনা জিনিস নয়। কিন্তু শীতের দেশের সবচেয়ে অপূর্ব দর্শনীয় জিনিস বরফপাত। রবীন্দ্রনাথ নিদেন পক্ষে সে সৌন্দর্য 500 বার দেখেছেন, একবারও বর্ণনা করেননি। তবু যদি কেউ 12 সেই গরম সহ্য করে খাইবার পাসের ভিতর দিয়ে আনাগোনা করে, তাহলে আলাদা কথা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, সংসারের সুখ দুঃখ অনুভব করা যেন উটের কাঁটা গাছ খাওয়ার মতো। ক্ষুধা নিবৃত্তির আনন্দ সে তো তাতে পায় বটে, কিন্তু ওদিকে কাঁটার খোঁচায় ঠোঁট দিয়ে দরদর করে রক্তও পড়ে। তাই অনুমান করা বিচিত্র নয়, খাইবারের গরম কাঁটা সয়ে গেলে তার থেকে কাব্যতৃষ্ণা নিবৃত্তি করার মতো রসও কিঞ্চিত বেরোতে পারে। আমি যে বাসে গিয়েছিলুম তাতে কোনো প্রকারের রস থাকার কথা নয়। সিকন্দর শাহী বাবুর শাহী রাস্তা দিয়ে তাকে যেতে হবে বলে তার উপযুক্ত মিলিটারি বন্দোবস্ত করেই সে বেরিয়েছে। তার আপাতমস্তক পুরু করর গেটের টিন দিয়ে ঢাকা এবং নশ্বর ভঙ্গুর কাজ সে তার উইন্ড স্ক্রিন থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। একটা হেডলাইট কানা, কাচের অবগুণ্ঠন নেই। তখনই বুঝতে পারলুম বাইবেলের সং অফ সংসে বর্ণিত এক চোখের মহিমা। Thou hast ravished my heart, my spouse, thou hast ravished my heart with one of thine eyes. যে সমস্যার সমাধান বহুদিন, বহু কনকর্ড, বহু টিকা টিপ্পনী ঘেটেও করতে পারেনি, আজ এক মুহূর্তে সদ্গুরুর কৃপায় আর খাইবারি বাসের নিমিত্তে তার সমাধান হয়ে গেল। দুদিকে 1000 ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড়, মাঝখানে খাইবার পাস। একজোড়া রাস্তা এঁকে বেঁকে একে অন্যের গা ঘেঁষে চলেছে কাবুলের দিকে। এক রাস্তা মোটরের জন্য, অন্য রাস্তা উট খচ্চর গাধা ঘোড়ার পণ্যবাহিনী বা ক্যারাভেনের জন্য। সংকীর্ণতম স্থলে 2 রাস্তায় মিলে 30 হাতও হবে না। সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই এঁকে বেঁকে গিয়েছে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে
ডাইনে বায়ে পাহাড়, সামনে পিছনে পাহাড়। দ্বিপ্রহর সূর্য সেই নরককুণ্ডে সোজা নেমে এসেছে, তাই নিয়ে চতুর্দিকের পাহাড় যেন লোফালুফি খেলছে। এই গিরিসংকটে আফগানের লক্ষ কণ্ঠ প্রতিধ্বনিত হয়ে কোটি কণ্ঠে পরিবর্তিত হয়। এই গিরিসংকটে এক মার্তণ্ড ক্ষণে ক্ষণে লক্ষ মার্তণ্ডে পরিণত হন। তাদের কোটি কোটি অগ্নিজিহ্বা আমাদের সর্বাঙ্গ লেহন করে পরিতুষ্ট হন না, চক্ষুর চর্ম পর্যন্ত অগ্নিশলাকা দিয়ে বিদ্ধ করে দিয়ে যাচ্ছেন। চেয়ে দেখি সর্দারজির চোখ সন্ধ্যা শব স্পর্শ না করেই সন্ধ্যাকাশের মতো লাল হয়ে উঠেছে। কাবুলি রুমাল দিয়ে ফেটা মেরে চোখ বন্ধ করেছে। নগ্ন চোখে কজন লোক ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াতে পারে? এই গরমে কি কান্দাহারের বধূ গান্ধারী অন্ধ হয়ে গিয়েছিলেন? কান্দাহার থেকে দিল্লি যেতে হলে তো খাইবার পাস ছাড়া গত্যন্তর নেই। কে জানে, ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দেবার জন্য, অন্ধবধূর দুর্দৈব দহন প্রশমিত করার জন্য মহাভারতকার গান্ধারীর অন্ধত্ব বরণের উপাখ্যান নির্মাণ করেননি। অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার পুস্তিন অর্থাৎ ফার ব্যবসায়ীরা 2 ইঞ্চি পুরো লোমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে ভারতবর্ষের দিকে চলেছে। সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন, যাদের অভ্যাস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরু জামা এই গরমে আরামদায়ক। বাইরের গরম ঢুকতে পারে না, শরীর ঠান্ডা রাখে। ঘাম তো আর এদেশে হয় না, আর হলেই বাকি, এরা তার থোড়াই পরোয়া করে। এটুকু বলতে বলতেই দেখলুম গরমের হলকা মুখে ঢুকে সর্দারজির গলা শুকিয়ে দিল। গল্প জমাবার চেষ্টা বৃথা। কত দেশের কত রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে সঙ্গে চলেছে, কত ঢঙ্গের টুপি, কত রঙের পাগড়ি, কত যুগের অস্ত্র গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জার্মান মাউজার। তমস্কের বিখ্যাত সুদর্শন তরবারি সুপারি কাটা জাতির মতো জামধর মোগল ছবিতে দেখেছিলুম, বাস্তবে দেখলুম হুবহু সেই রকম। গোলাপি সিল্কের কোমর বন্ধে গোজা, কারো হাতে কানজোখা পেতলে বাঁধানো লাঠি, কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা, উটের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট, কত আকারের সমভার। বস্তা বস্তা পেস্তা বাদাম, আখরোট, কিশমিশ, আলুবুখারা চলেছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাওয়ে জৌলুস বাড়াবার জন্য। আরও চলেছে, শুনতে পেলুম, কোমর বন্ধের নিচে ইজেরের ভাঁজে পুস্তিনের লাইনিংয়ের ভেতরে আফিং আর হশিস, না ককিনি না আরও কিছু। সবই চলেছে অতি ধীরে, অতি মন্থরে। মনে পড়ল মানস সরোবর ফেরতা আমার এক বন্ধু বলেছিলেন যে কঠোর শীতে উঁচু পাহাড়ে যখন মানুষ কাতর হয়ে পড়ে তখন তার পক্ষে প্রশস্ততম পন্থা অতি ধীর পদক্ষেপে চলা। তড়িৎ গতিতে সে যন্ত্রণা এড়াতে চেষ্টা করার অর্থ সজ্ঞানে যমদূতের হস্তে এগিয়ে গিয়ে প্রাণ সমর্পণ করা। এও দেখি সেই অভিজ্ঞতার উষ্ণ সমর্থন। সেখানে প্রচণ্ড শীত, এখানে দুর্দান্ত গরম। পাঠান 2 বার বলেছিলেন, আমি 3য়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলুম। হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা। রবীন্দ্রনাথও ওই রকম কি একটা কথা বলেছেন না, দুঃখ না পেলে দুঃখ ঘুচবে কি করে? তবে কি এই কথাই বলতে চেয়েছিলেন যে তাড়াতাড়ি করে দুঃখ আড়াবার চেষ্টা করা বৃথা? মেয়াদ পূর্ণ হতে যে সময় লাগবার কথা তা লাগবেই। খ্রিস্টও তো বলেছেন, Verily I say unto thee, thou shalt by no means come out thence, till thou hast paid the uttermost farthing. কে বলে 20 শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না? আমার সকল সমস্যার সমাধান করেই যেন ধরাম করে শব্দ হলো। কাবুলি তড়িৎ গতিতে চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো। আমি সর্দারজির দিকে তাকালুম। তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানা একপাশে নিয়ে দাঁড় করালেন। বললেন, টায়ার ফেসেছে, প্রতিবারই হয়, এই গরমে না হয় বিচিত্র। হৃদয়ঙ্গম করলুম। সৃষ্টি যখন তার রুদ্রতম রূপ ধারণ করেন তখন তাড়াতাড়ি করতে নেই, কিন্তু এই গ্রীষ্মে রুদ্রতার প্রসন্ন কল্যাণ দক্ষিণ মুখ দেখালেই ভক্তের হৃদয় আকৃষ্ট হতো বেশি। প্রয়োজন ছিল না, তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে, কিন্তু দুদিকে জমি পাঠানের। সেখানে নেমেছ কি মরেছ। আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে আছে, নামলেই কড়াক পিং। তারপর কি কাদায় সব কিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই। শিকারী হরিণ নিয়ে কি করে না করে সকলেরই জানা কথা, চামড়াটুকুও বাদ দেয় না। এ স্থলে শুনলুম
শুধু যে হাসিটুকু গুলি খাওয়ার পূর্বে মুখে লেগেছিল সেটুকু হাওয়ায় ভাসতে থাকে, বাদবাকি উবে যায়। পাঠান যাতে ঠিক রাস্তার বুকের উপর রাহাজানি না করে তার জন্য খাইবার পাসের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ 2 টাকা করে বছরে খাজনা দেয়। পরে আরেকটি শর্ত কষ্টে আদায় করেছে, আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তার এপারে ওপারে যেন বন্দুক না মারা হয়। মোটর মেরামত করতে কতক্ষণ লেগেছিল মনে নেই। শুনেছি ভয়ঙ্কর জ্বর হলে রোগীর সময়ের আন্দাজ একেবারে চলে যায়। পরের দিন যখন সর্দারজিকে জিজ্ঞেস করলুম চাকা বদলাতে 2 ঘন্টা লাগলো কি করে, তখন সর্দারজি বলেছিলেন সময় নাকি লেগেছিল মাত্র 8 ঘন্টা। মোটর আবার চলল। কাবুলির গলা ভেঙে গিয়েছে, তবু বিড়বিড় করে যা বলেছিলেন তার নির্যাস, কিচ্ছু ভয় নেই সাহেব, কালই কাবুল পৌঁছে যাচ্ছি। সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দেব। বরফ গলা হিমজল পাহাড় থেকে নেমে এসেছে, দিল জান কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। নেয়ে উঠে বরফ ঘষে ঘষে আঙুর খাবো তামাম জুলাই আগস্ট। সেপ্টেম্বরের শেষাশেষি নয়াঞ্জলিতে জল জমতে আরম্ভ করবে। অক্টোবরের শীতের হাওয়ায় ঝরা পাতা কাবুল শহরে হাজারো রঙের গালিচা পেতে দেবে। নভেম্বরে পুস্তিনের জোব্বা বের করব। ডিসেম্বরে বরফ পড়তে শুরু করবে। সেই বরফের ভিতর দিয়ে বেড়াতে বেরোবো। ও সে কি শীত, সে কি আরাম! আমি বললুম, আপনার মুখে ফুলচন্দন পড়ুক। হঠাৎ দেখি সামনে, এ কি মরীচিকা! সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন? মোটর থামল, পাসপোর্ট দেখাতে হলো। গেট খুলে গেল। আফগানিস্তানে ঢুকলুম। বড় বড় হরফে সাইনবোর্ডে লেখা, ইট ইজ অ্যাবসলিউটলি ফরবিডেন টু ক্রস দিস বর্ডার ইনটু আফগান টেরিটরি। কাবুলি বললেন, দুনিয়ায় সব পরীক্ষা পাশ করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস করা। আলহামদুলিল্লাহ, খুদাকে ধন্যবাদ। আমি বললুম, আমেন।